আমাদের ছেলেরা কত টাকা নেয়, আমাদের ছেলেরা টাকা নেয় 100 টাকা 500 টাকা 10,000 টাকা 2 লাখ টাকা। 5 স্টার হোটেলের খরচটা একটা ছাত্রের কাছ থেকে কি সম্ভব? আপনি বলেন, আমি যে এত বয়স হয়েছে, আমার ঢাকা শহরে আমি থাকি, তাও নিজের বাড়িতে, আমি তো যাওয়ার মতো সাহস করতে পারি না। কোনো জান নাই 5 স্টার হোটেলে ওঠেন নাই? করব, পাস করতে কত ভোট লাগে? 51%। সেইখানে কেন বিএনপি দখল করবে আমারে বলেন? দখল করতো তো তখন যদি আওয়ামী লীগ থাকতো। দখল আমি জামাতের 1000 বার বিরোধিতা করতে পারি, কিন্তু ওই যে ফাঁসিতে যাদের ঝুলিয়েছে আমি কিন্তু তাদের পক্ষের লোক। এই কারণে বিএনপির যে পরিমাণ আধিপত্য এবং তারা যেভাবে একটা ভয়ের রাজত্ব সারা বাংলাদেশ ব্যাপী তৈরি করে রেখেছে, সেটি তো আমাদের কাছে মনে হচ্ছে যে আগামী নির্বাচনে তারা একটি কেন্দ্র দখলের একটি প্রবণতা তাদের মধ্যে প্রবলভাবে। আমি তোমার সময় বলি না, তুমি একটু সহ্য করো, আমি কিন্তু তোমার সময় বলবো। ব্রিটেনের সংবিধানটা কি আমি টানছি, সেটা কিন্তু সম্পূর্ণ অলিখিত সংবিধান। সে দেশের মানুষ 1000 বছর মানে না, মানছে না, এবং একটু চুলচেরা এদিক ওদিক হলে ওদের অনেকেই পদত্যাগ করে। এখন আপনার তফসিলে হবে না, প্রস্তাবনায় হবে, এটা মানার আমি কিছুই মানলাম না। বাংলাদেশের যে স্বৈরাচার ছিল, আজকের এই 5 তারিখ 36 জুলাই, আমি আজকে যারা চলে গেছে তাদেরকে আমি সম্মান জানাচ্ছি, তাদের আত্মার প্রতি, এবং যারা আহত তাদের প্রতিও আমার সম্মান। এবং ওই হিসেবে বলছি যে স্বৈরাচার আজকের দিনে পালিয়ে গেছে, তার কাছে কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা সংবিধান ছিল। সে কি সংবিধান মেনেছিল? সে কি সংবিধান মেনে এত গুম, হত্যা, খুন করেছিল? সে কি সংবিধান মেনে? আমি জামাতের 1000 বার বিরোধিতা করতে পারি, কিন্তু ওই যে ফাঁসিতে যাদের ঝুলিয়েছে আমি কিন্তু তাদের পক্ষের লোক। এই কারণে যে ওখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় নাই তৎকালীন সরকার। এটা একটা চোর, ছেচোর, বদমাশ, গুন্ডা, যত রকম খুনি জারি হোক, আত্মপক্ষ সমর্থনের সুযোগ সে তার অধিকার, এটা তার নাগরিক অধিকার, এটা তার ধর্মীয় অধিকার, এটা তার রাষ্ট্রীয় অধিকার, সব অধিকারকে ভায়োলেট করেছে। তো সংবিধানে তো এটা ছিল না যে ভায়োলেট করতে হবে, করেছে। এখন এই যে আমাদের ছেলেরা যারা সামনের কাতারে ছিল, আমরা আজকের দিনে তাদেরও সম্মান জানাচ্ছি। পাশাপাশি বলছি, বাবারা, এই যেটা নিয়ে দরকার সেটা নিয়ে আমরা লড়াই করি, যেটা খুব বেশি আমি সম্মান দিব, যে সম্মানটা আমরা যেটা আমি বলছি যে আজকের যে ছেলেরা সামনের কাতারে, বিভিন্ন মন্ত্রণালয়ে তাদেরকে সদস্য পর্যন্ত করা হয়েছে, তাদের উপদেষ্টা করা হয়েছে, তারা কতটুকু এক বছরে তারা কতটুকু সফলতার মুখ বাংলাদেশকে দেখাতে পেরেছে। তারা কিন্তু সেইখানে কিন্তু চরম বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে, এবং তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আমি লাইনটা শেষ করছি। এই অনৈতিকতাই জুলাই থেকে দূরে সরে 1000 মাইল দূরে সরিয়ে দিতে পারে, দিয়ে দেয়। বাংলাদেশের মানুষ ভীষণ আবেগপ্রবণ মানুষ, তাদের কাছে ফুলের মালা আর জুতার মালার মধ্যে পার্থক্য খুব কম। এই জীবন দিয়ে দিচ্ছে, এই যেভাবে একটা মারলে অন্যরা থেকে যায়, হত্যা করেছে, গুম করেছে, কিন্তু আগামীতে যে সরকার করবে বা করবে না এটা তো আমরা নিশ্চিত নই, কিন্তু সেটি যদি ওর দাবি অনুযায়ী সংবিধানটা ঠিকঠাক মতো করা হয় সেটাই ভালো না? এর আগে সংবিধানেও তো আমি ওই কথাটাই বলছি, সংবিধানে তো কত কিছু লেখা আছে। 72-এর সংবিধান কোনোখানে এমন নয় যে এটা মানা যায় না, মানা যায়, কিন্তু ওইখান থেকে তো আমরা দূরে সরে গেছি। আমি ওই জায়গাটাই বলছি, তফসিল দিয়ে শুরু করেন, ভোটটা জনগণের, ভোটটা নেওয়ার চেষ্টা করুক তারা, ভোটটা পেলে তখন, এবং এই জুলাইকে শ্রদ্ধা ভেতর থেকে দেখিয়ে এই তফসিলকে প্রস্তাবনায় নেওয়া কোনো ব্যাপার না, নিতে পারে। নির্বাচিত সরকার সেইখানে একটা তো হয়েছে, কই বিএনপি কোনো প্রতিবাদ করে নাই, জামাত মন খারাপ করেছে, রচনাবলী বলেছে, কিন্তু চরমভাবে প্রতিবাদ অন্য দলেরাও করে নাই। একটু জামাতের রচনা শুনি, ডক্টর রেজাউল করিম ভাই। জামাত রচনাবলী শুনিয়েছে, আপা বলছিলেন, আমরাও দেখেছি আপনাদের নায়েব আমির তিনি আজকে বলেছেন যে এটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, কোরআন কোরআন এরকম কথা বলেছিলেন। মানে কোথায় কোথায় প্রতিফলন ঘটেনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সম্মানিত সহ আলোচক বৃন্দ, আজকের এই দিনে আমি জুলাই বিপ্লবের নতুন বাংলাদেশ যেটি আমরা পেয়েছি, এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আমি সকল শহীদদের প্রতি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। আহত জুলাই যোদ্ধা যারা আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা, এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের তাদের জাতীয় বীর এবং শ্রেষ্ঠ বীর হিসাবে যে স্বীকৃতির ঘোষণা দেয়া হয়েছে, আমরা সেটিকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। দেখুন, বাংলাদেশ আমরা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আসলে আজকের এখানে আমরা কিন্তু আসতে পারতাম না যদি আজকের এই অভ্যুত্থান না হতো। আমরা এখানে আজকে কথা বলতে পারতাম না, আমরা পারিনি বিগত দিনে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে পিপল উইলস, যে জনগণের যে অভিপ্রায়, সেটাই কিন্তু আইন। আজকের যে ঘোষণাপত্র দেয়া হয়েছে, আমরা মনে করি
ইউনূস সাহেবের যে সরকার, তাকে যেই নামে ডাকা হোক না কেন, এটা কিন্তু সংবিধানের কোনো জায়গায় নেই। সংবিধান আছে কেয়ারটেকার সরকার ছিল, সেটাকেও বিলুপ্ত করা হয়েছে। সুতরাং আজকের যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আজকের যে সংস্কারের দাবিতে আমরা এতগুলো মিটিং করছি, আজকে এখানে যে বিচারের আওয়াজ উঠেছে, গুম খুন আয়নাগরের বিরুদ্ধে যেই আমাদের প্রতিবাদ ভূমিকা, যে গণ অভ্যুত্থান, এই সব কিছুকে আপনি এখন কিন্তু হওয়ার কথা ছিল, এটি অভ্যুত্থানের কারণে হয়েছে। সুতরাং এই অভ্যুত্থানকে যদি আপনি লিগ্যাল ফ্রেমের মধ্যে না আনেন, তাহলে ইউনূস সরকারের নাম কি সেটা কিন্তু একদিন হারিয়ে যাবে। এবং ইউনূস সরকারের কাছে কেউ নির্বাচন চাইতে পারবে না, এই জন্য কারণ এখন তো নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা না, এটা আরো 4 বছর পরে হওয়ার কথা। সুতরাং আপনাকে দেখতে হবে যে যদি আওয়ামী লীগ থাকতো। হ্যাঁ, অবশ্যই। সুতরাং আওয়ামী লীগ যে এই অভ্যুত্থানের মাধ্যমে গিয়েছে, সে অভ্যুত্থানকে আপনাকে লিগ্যাল ফ্রেমের মধ্যে নিয়ে যেতে হবে। সেটা দিয়েছে সেই সবরিয়েন্টির যদি জায়গা আপনি না, এই যে আমরা হতাশার যে জায়গাটাকে, তিনি কতগুলো ঘোষণা দিয়েছেন। সুতরাং আপনাকে এটাকে যদি লিগ্যাল ফ্রেমের মধ্যে আপনি না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি এটাকে শুধু একটা ঘোষণার মধ্যে রেখেই কিন্তু সেটি হবে। কিভাবে আনা যায়? অবশ্যই আপনাকে এখন কি আনা হচ্ছে না? এই যে না, আনা হচ্ছে, কারণ আজকে তো ঘোষণা হয়েছে, এটা তো 2টা অধ্যায়, একটি হচ্ছে ঘোষণাপত্র আর আরেকটি হচ্ছে জুলাই সনদ। সুতরাং আজকের যেই ঐকমত্য কমিশনে যে আমাদের আলোচনাগুলো হচ্ছে, সেগুলো লিগ্যাল ফ্রেমের মধ্যেই আপনাকে কিন্তু আনতে হবে। আপনি যদি পৃথিবীর ইতিহাসে অন্য জায়গাগুলোতে দেখেন, আপনি নেলসন ম্যান্ডেলার যেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন দেখেন, ভিয়েতনামের দিকে যদি আপনি তাকান, কিউবার দিকে যদি আপনি তাকান, ফ্রান্সের বিপ্লবের দিকে, ফরাসি বিপ্লব যদি আপনি দেখেন, প্রত্যেকটা বিপ্লবের পরেই কিন্তু সেই বিপ্লবী সেই রেভলিউশন এবং তাদের অবস্থিতির আলোকে সেই ফ্রেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশকে কিন্তু ব্রিটেনের সাথে তুলনা করলে হবে না ভাই। এখানে কিন্তু এখনো পাথর দিয়ে মানুষ মরে, এখানে কিন্তু এখনো মানুষ নির্যাতনের শিকার, এখানে মানুষ তার দলীয় কর্মীরা তার হাতে নিগৃহীত। না, ব্রিটেনে আপনি কোথায় আপনি পেয়েছেন যে পাথর দিয়ে মানুষ মারে ভাই? সুতরাং সেটা অন্য ইস্যু। আপনাকে এই জায়গায় আগে লাগবে হচ্ছে রাজনীতিবিদদের সংস্কার। এই জন্য আমাদের 19 তারিখের সমাবেশে আমাদের আমির জামাত একটা ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় হয়েছি, এখন দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী হতে হবে। সেই জায়গায় আজকের যে ঘোষণা, এটাকে অবশ্যই আমরা অভিনন্দন জানাই, কিন্তু সেটা হতাশার জায়গা, যেটা আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেছেন। এই যে আজকের আপনি তাদেরকে বীর ঘোষণা করলেন, তাদের যেই অন্যান্য যেই অবস্থানগুলো, সরকার এখনো কিন্তু যে তালিকা তৈরি করছে, একটা আহত যোদ্ধাদের কিন্তু এখনো তালিকা তারা ওইভাবে তৈরি করতে পারে নাই। অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী তার 12 খণ্ডে তার বাংলা, ইংরেজি এবং অ্যারাবিক আজকে সেই খণ্ড প্রকাশ করেছে যোদ্ধাদের, যে তরুণদেরকে বাংলাদেশের রাজনীতির মধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণ করার জন্য শুরু থেকে কিন্তু সকল ধরনের প্রচেষ্টা এবং ষড়যন্ত্র কিন্তু তারা বাস্তবায়ন কিন্তু করা হয়েছে। ইভেন আজকেও দেখবেন যে আজকেও একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতকে তিনি কক্সবাজারে বসে বৈঠক করছেন আমাদের এনসিপির 4 জন লিডারের সাথে। এই ধরনের একটি প্রোপাগান্ডা এবং গুজব বাংলাদেশের সকল ধরনের মেইন স্ট্রিম মিডিয়া থেকে ছড়ানো হয়েছে। এটি কিন্তু খুবই আশ্চর্য যে বাংলাদেশে কি পরিমাণ এই তরুণদেরকে বাংলাদেশের পলিটিক্যাল এই ফিল্ডের মধ্যে অপ্রাসঙ্গিক করার জন্য কি ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়, সেটি কিন্তু আজকের যে ইস্যুটি হয়েছে সেটি কিন্তু তার এক উৎকৃষ্ট একটি প্রমাণ। সুতরাং আমরা বলতে চাই যে তরুণদেরকে রাজনৈতিকভাবে ব্যর্থ হিসেবে আপনার কি মনে হয় আজকের এই 1 বছর পূর্তিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আপনার এই এরকম 4 জন সামনের সারির জুলাই যোদ্ধা যদি আমরা বলি, তাদের মধ্যে 2 জন সমন্বয়কও ছিলেন, তাদের আজকের দিনে এমন মানে এই ঘুরতে যাওয়া বা কক্সবাজারে যাওয়াটা, ঢাকায় এত আয়োজন, এটা কি সমীচীন মনে করেন? দেখেন, আপনারা জানেন যে গোটা জুলাই জুড়ে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারি যারা নেতৃত্ব যারা ছিলেন, তারা কিন্তু গোটা জুলাই জুড়ে 56,000 বর্গমাইল তারা সফর করেছেন। এবং গত 3 তারিখে আমরা বুঝি তারা ক্লান্ত, সবাই বুঝলাম, কিন্তু আজকের দিনে যাওয়াটা ঠিক আছে, তারা সেখানে ঘুরতে যেতেই পারেন, কিন্তু আজকের এই 5 আগস্ট ঠিক আছে, তারা তাদেরকে যেভাবে মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছে একটা গুজবের মাধ্যমে, আমরা বলতে চাই যে এই গুজবটা শুধুমাত্র তাদের ইমেজকে নষ্ট করে তরুণরা রাজনৈতিকভাবে ব্যর্থ এটিকে প্রমাণ করার একটা অপচেষ্টা কিন্তু আজকে চালানো হয়েছে, এবং আমরা সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে আপা, যেহেতু এই বিষয়ে এসছে, আমরা আলোচনা পরে করতাম, আপনার কাছে মনে হয় এবং যে 4 জন গিয়েছিল তাদের মধ্যে 2 জন আজকের প্রধান উপদেষ্টার প্রোগ্রাম যে আয়োজন, সেখানে আমন্ত্রিত অতিথিও তারা সেটি বাদ দিয়ে এই যে আজকের দিনে কক্সবাজার ঘুরতে যাওয়া, এটি ছড়ানোর সুযোগটা কে দিয়েছে? যারা সারাক্ষণ রাজনীতি করছে, 50 জন লোকের জন্য
10-12 হাজার সরকারের ঘুম হারাম হয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে, ডগ স্কোয়াড দিয়ে আপনার পাহারা দেওয়াচ্ছে, 3 বাহিনী দিয়ে পাহারা দেওয়াচ্ছে, হাতে ছো মেরে কামানের মধ্যে ভরে তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসছে, সেই মানুষগুলা আজকের দিনকে যেটা সামনে রেখে সবার প্রত্যেকের একটা আলাদা কিন্তু অনুভূতি কাজ করছে। আপনি কি মনে করেন না গত বছর এই দিনে আপনি কি করেছিলেন? আমরা যারা মিছিলে গিয়েছিলাম বা হাঁটছিলাম, এই হাঁটাটা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ স্মরণ করেছে। তাদেরকে স্মরণ করার জন্য সেই কক্সবাজারের 5 স্টার হোটেলে যেতে হলো একজন পলিটিক্যাল ফিগার, সে কি স্মরণ করার এটা আমরা আমি প্লিজ আপনার সময় বলবেন আপনার ট্রায়ালটা কিভাবে হয়, ট্রায়ালটা মিডিয়া কিছুই যদি না হয় তাহলে তো আমরা এই কারণে বলছি যে আপনাদের তাহলে আজকে কেন তাদের যেতে হবে কাছ থেকে আমরা সহনশীলতা প্রত্যাশা করি। পিটার হাস তারা যেভাবে আমাদেরকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার জন্য সবাই জানে আজকে মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছে, সেই কিন্তু এখানে একটা রহস্য আছে যে তিনি অ্যাড্রেস করছেন যে কেন সুযোগ করে দিয়েছেন, অর্থাৎ তারা সেখানে কেন গেল, তারা কেন গেল, এটা তো আমাদের প্রশ্ন। কেন গেল আজকের দিনে তারা কেন মিডিয়াতে যেভাবে তাদেরকে ট্রায়াল দেওয়া হয়েছে যে তারা সেখানে গিয়েছে এবং একজন সাবেক রাষ্ট্রপতি আজকের দিনে তাদের কেন যেতে হবে? তাদের তো এমন কিছু না যে তারা অসুস্থ করেছিলাম, আগামী কাল যেতে পারতেন, আগামী তারা 5 স্টার হোটেলে উঠছে এবং একজন তার হাজবেন্ডও নিয়ে গেছে। নীলুয়াপার মতো প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে আমরা আশা করেছিলাম ওয়াইফ নিয়ে গিয়েছে এবার আমরা নীলুয়াপার কাছ থেকে তারা বলবেন এই যে আজকের দিনে তারা বলে লিখে তারা তো ফেসবুক তারা গুজবের বিষয়টিকে অ্যাড্রেস করবেন বলে আমরা ভেবেছিলাম। আমি তোমার সময় বলি না, তুমি একটু সহ্য করো, আমি কিন্তু তোমার সময় বলবো। তুমি আমাকে কথা বলার সুযোগ, আমরা আপনার কথা শুনি। যদি রাগ দুঃখ অভিমানেও যায়, আজকের দিনে ঘরে বসে থাকার কথা ছিল। যে সরকারের উপর তাদের অভিমান আছে, স্টপ দিস। আজকের দিনে তারা যখন গেছে তাদেরকে নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক, কারণ তাদেরকেই এখন সারা বাংলাদেশ ট্রল হিসেবেও জানে, হাসির খোরাক হিসেবেও জানে, রাজনীতি হিসেবেও জানে এবং জুলাইয়ের যোদ্ধা হিসেবেও জানে। আমি সবকিছুই বলছি, পজিটিভ নেগেটিভ সব বলছি। যদি মিডিয়া ট্রায়াল হয়, মিডিয়াকে সুযোগটা কেন তারা দিবে? তারা তো ফেসবুকে লিখে যায় সবকিছু, ফেসবুকেই সবকিছু করে তারা। ফেসবুকে তো একটা পোস্ট দিয়ে যেতে পারতো যে আমার মনের ভীষণ দুঃখ, আমি দুঃখকে হালাল করার জন্য আমি কক্সবাজার 5 স্টার হোটেলে উঠেছি। 5 স্টার হোটেলের খরচটা একটা ছাত্রের কাছ থেকে কি সম্ভব? আপনি বলেন, আমি যে এত বয়স হয়েছে, আমার ঢাকা শহরে আমি থাকি, তাও নিজের বাড়িতে, আমি তো যাওয়ার মতো সাহস করতে পারি না। কখনো যান নাই 5 স্টার হোটেলে? ওঠেন নাই? উঠি নাই তা না, 7 স্টার 5 স্টার উঠেছি, উঠি নাই তা না। সরকারি আপনার যাত্রা বলেন, বেসরকারি বলেন, ছাড়াও ওরকম 10 বার চিন্তা করে উঠতে হয়, 10 বার 20 বার চিন্তা করে উঠতে হয়। তাই এই যে কালকের ছেলেগুলা যারা তাদের কোনো ইনকাম, সোর্স অফ ইনকাম নাই, তারা 5 স্টার হোটেল একমাত্র যারা ছাড়া ওইখানে আর কারোর তো থাকার কথা না। আমরা হাসনাতরাও আমরা দেখি যে লেখাপড়া করা এবার এখন ভালো আমার কথা হলো সেটা কথা না। আজকের দিনে এই দিনটা কিন্তু তাদের জন্য আমাদের চেয়ে বেশি মূল্যবান, কারণ তারা কথায় কথায় বলে তারাই যোদ্ধা ছিল একমাত্র, আমরা কেউ ফিল্ডে ছিলাম না, তারাই আমাদেরকে এই পর্যন্ত যা ফ্যাসিলিটি তারাই এটা করেছে। আচ্ছা, আমি একটা বিষয় অ্যাড্রেস করি, সেটা হলো যে তিনি যেভাবে আমাদের যারা সম্মুখ সারির যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের ইনকাম সোর্স নিয়ে যেভাবে তিনি প্রশ্ন তুলেছেন, আমি ওনাকে উদারত আহ্বান জানাবো যে তারা তাদের ইনকাম সোর্স সম্পর্কে আপনি একটু জানবেন, তাদের ইনকাম আছে কিনা, তারা আসলে কোন জায়গা থেকে তারা হচ্ছে ইনকামটা করে। এক, দ্বিতীয়ত বিষয় হলো যে তিনি যেভাবে বিদ্বেষপূর্ণ একটা বক্তব্য দিলেন যে আসলে তারা কেন সেখানে গেল এবং সুযোগটা কেন তারা দিল, তাদেরকে যে রিলেভেন্ট করার জন্য, অপ্রাসঙ্গিক করার জন্য এত বড় একটা কনস্পাইরেসি বাংলাদেশের মধ্যে তাদেরকে বলা হচ্ছে যে একজন রাষ্ট্রদূতের সাথে তারা মিটিং করেছেন, এটা তো অনেক বড় একটা অভিযোগ এবং সেই অভিযোগটা কিন্তু সত্য নয়, সেই ব্যাপারে কিন্তু তিনি কোনো কিছু বলেননি। আমরা বলবো যে এই কারণে আমরা বলছি যে তরুণদের প্রতি আপনারা সহনশীল হন, আপনারা আমাদের ভুলগুলো দেখিয়ে দিন। আপনারা যেভাবে বলেছেন যে ফেসবুক, দেখুন ফেসবুকে তারা কেন পোস্ট দেয় এই ব্যাপারেও তাদের বিদ্বেষ, তারা কেন ঘোষণা দেয় ফেসবুকে সেই ব্যাপারে, এত বিদ্বেষ নিয়ে আসলে তারা কিভাবে রাজনীতি করবেন তরুণদের সাথে, সেটা তো আমাদের একটা প্রশ্ন। মানে মতামত আছে না, প্রথম কথা হচ্ছে যে কে কোথায় যাবে এটা তার পার্সোনাল ইস্যু, সুতরাং তারা সেখানে গিয়েছে, এটা যেতেই পারে। কিন্তু আমি পরের অংশ নিয়ে কথা বলতে চাচ্ছি, যেই ব্যক্তি মিটিং সম্পর্কে বলা হয়েছে উনি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একজন প্রমিনেন্ট পার্সন। সুতরাং আজকের এই যুগে কে কোথায় আছে এটা খুব অল্প সময়ের মধ্যে বের করে ফেলা যায়। সেখানে তারা হোটেলে গিয়েছেন, তাদের কোনো মিটিং আছে অথবা কারো সাথে আছে, এবং যার সাথে মিটিংয়ের আলোচনা হচ্ছে তিনি কোনো অপরাধী ব্যক্তি না যে তার সাথে মিটিং করা যাবে না, বসা যাবে না, বিষয়টা এরকম।
সুতরাং তারা আজকের এই দিনটাকে কেন বেছে নিল এটা তো তাদের পার্সোনাল ইস্যু, তারা বলবে, তারা সংবাদ সম্মেলন করবে, ফেসবুকে বলবে তাদের বক্তব্য। কিন্তু সেখানে যে পরিস্থিতিটা তৈরি হলো, আমি মনে করি এটার মধ্যে আরও গূঢ় রহস্য কিছু আছে কিনা সেটা স্পষ্ট হওয়া উচিত। সেখানে একটা দলের পক্ষ থেকে সেখানে হোটেলে বিক্ষোভ করা হয়েছে। এখন কেউ কারোর সাথে মিটিং করবে, আরেকটা দল এসে এখানে বিক্ষোভ করতে হবে কারণ এখানে কেউই কিন্তু অপরাধী না। এখানে যারা গিয়েছে জুলাই বিপ্লবের যোদ্ধা তারাও অপরাধী না, যার সাথে মিটিং যদি হয়েও থাকে তাও সে অপরাধী না। সুতরাং এই জিনিসটাকে একটা দুম্রজাল সৃষ্টি করে আজকে প্রাইমারি আলোচনা উনি বলেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। কারণ নির্বাচন দরকার, এটা শুধু আমরা না, সমস্ত দেশবাসী এটাই চায়। উনি রিয়ালাইজ করে উনি বলেছেন, এবং সত্যিকার অর্থে উনি এইটাও বলেছেন রমজানের আগেই কিভাবে নির্বাচনটা হওয়া যায় সেই ব্যাপারে উনি সম্পূর্ণ দেখভাল করবেন, এবং নির্বাচন একটা আবহাওয়া পরিবেশে যাতে হয় সেই ব্যাপারেও উনি ব্যবস্থা করবেন। যদি ওনার এই কথাগুলো কাজের সাথে মিল হয় তাহলে ওনাকে দেশবাসী থ্যাঙ্কস জানাবে। যতটাই দেরি হোক যাই হোক, নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকার উনি ফিল করেছেন, হয়তো এই জন্যই আমি বলছি উনি এটাই বলছেন ওনার রিয়ালাইজ থেকে, যে একটা এখন অনির্বাচিত সরকার থেকে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা যাক, এটা উনি চান। এবং চান বলেই উনি রমজানের আগে ফেব্রুয়ারিতে উনি একটা ডেট দিবেন। তো সেই ডেট অনুযায়ী নির্বাচনটা আগাক আমরা চাই। উনি নির্বাচন কমিশনকে দায়িত্ব বুঝিয়ে দিবেন চিঠির মাধ্যমে, দিক বাদী। এবং আপনি দেখেছেন যে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি ওনার স্পিচ দিয়েছেন, বলেছেন উনি এই ব্যাপারে আনন্দিত, আমরা আনন্দিত, বিএনপির পক্ষ থেকে বলেছেন। তো যদি নির্বাচনটা এইভাবে হয়, এবং জামাতও তো একটা জায়গায় জামাত বলেছিলেন যে রমজানের আগে নির্বাচন হলে ভালো, তো জামাতও আমার মনে হয় যে জামাতের আমিরের একটা কথা বলা মানে সেটা মত ঘুরবে না, জামাতও চাইবে। শুরুতে তারাই বলেছিলেন, হ্যাঁ, শুরুতে তারাই প্রথম এটা অ্যাপ্রোচটা করেছিলেন। তো সেই হিসেবে সবার মিলে, অন্য দল তো চানি, এবং আমরা মনে করব যে ম্যাক্সিমাম যারা চাইবে সেইভাবে নির্বাচনটা। রেজাল ভাই, আমি একটু আপনার কাছে যেতে চাই, এই যে নির্বাচন একটি সুনির্দিষ্ট তারিখের দিকে এগোলেন আজকে প্রধান উপদেষ্টা, কি মনে হয় আইন শৃঙ্খলা বা দেশ বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটি সংকট চলছে গত প্রায় 6-7 মাস ধরে বেশি দেখছি, এটি একটি সমাধানের দিকে আসবে কিনা এর মাধ্যমে? ধন্যবাদ। আসলে বাংলাদেশের যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষের প্রত্যাশার জায়গায় হচ্ছে একটা নির্বাচিত সরকার। বিগত 15 বছর আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটা কিভাবে, সেই জায়গাটি তার বক্তব্যের মধ্যে আছে। আমি আজকে ওনার বক্তব্যটা গোটাটাই পড়লাম, ওখানে আমি একটা নতুন অ্যাপসের কথা পেয়েছি, যে একটা অ্যাপস তৈরি করা হবে, এটা আমার কাছে নতুন মনে হলো। আর বাকি আমার কাছে সবই পুরাতন মনে হয়েছে। কিন্তু সেখানে ক্যাটাগরিক্যালি বলেছেন আমরা 3টি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। নাম্বার 1 হচ্ছে সংস্কার, নাম্বার 2 হচ্ছে ট্রায়াল বিচার, নাম্বার 3 হচ্ছে ইলেকশন। সেক্ষেত্রে তিনি তার শেষে এসে নির্বাচনের উৎসাহ উদ্দীপনা, ছোটদেরকে নিয়ে নির্বাচনের ভোট কেন্দ্রে যেতে বলছেন, এটা একটা নতুন কথা ছিল আমার কাছে মনে হয়। সুতরাং সেই জায়গাতে জামাত ইসলামের বরাবরে বলে আসছে যে এই 3টি কাজের মধ্য দিয়ে হতে হবে। কিন্তু না, আপনারা বরাবর বলেন, কিন্তু যদি রেখে দেন এটি না, নির্বাচন তো অবশ্যই নির্বাচন হতে হবে। কিন্তু উনিই তো বলেছেন যে আমাদের দায়িত্ব 3টা, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার। তো সংস্কার এখন আলোচনা হয়েছে, এটা একটা ফ্রেমের মধ্যে আসবে। এরপরে হচ্ছে বিচার। আজকে আমি মিছিলে বলেছিলাম যে আজকের বাংলাদেশ যদি একজন ব্যক্তির রায় ঘোষণা করা হতো তাহলে বাংলাদেশের শহীদ পরিবার, ওই মায়েরা শান্তি হয়তো পেত, কিন্তু সেটা তো হয় নাই, আমরা দেখি নাই। অথচ একবারে প্রকাশ্য দিবালোকে যারা অপরাধ করেছেন তারাই কিন্তু এখন গ্রেপ্তারের মধ্যে আছেন। সুতরাং সেই জায়গাটা হওয়া দরকার ছিল। আর যারা বিগত দিনের এই দিনের ভোটটা রাতে করেছে তারা কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গায় কিন্তু আছে। তার গোপালগঞ্জ তার সবচেয়ে বড় প্রমাণ, বাংলাদেশের সব আওয়ামী লীগের নাকি ওখানে এখন বাসাবাড়ি করে থাকে। সুতরাং এই যে একটি লেভেল প্লেইং ফিল্ড এখনো না থাকা, এটা অবশ্যই সরকারকে এনশিওর করেই বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপটে বর্তমানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এই পর্যায়ে আমরা আছে, বা এই সরকার গত 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে তারা আনতে পেরেছে, এটি আসলে কখনোই নির্বাচন করার মতো উপযুক্ত কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আসলে সরকার এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। কারণ দেখবেন যে আমরা গোটা বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি যে কিভাবে থানায় ঢুকে বিএনপির এবং তাদের যে অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা থানায় ঢুকে তারা মব তৈরি করছে, এবং তারা সেখানে অনেক ক্ষেত্রে
অনেক ওসিকেও তারা কিন্তু পিটিয়েছে এবং সেগুলোর সংবাদ কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় বর্তমানে আমরা দেখি। সকল সংবাদ তো আমাদের কাছে আসে না, কিন্তু যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমানে যে অবনতি একটা অবস্থার মধ্যে আসে, এই অবনতি অবস্থার মধ্যে যেখানে পুলিশ আসলে এখন পর্যন্ত গত 1 বছরের সক্রিয় একটা অবস্থার মধ্যে তারা যেতে পারেনি, সেভাবে আসলে কিভাবে একটা জাতীয় নির্বাচন আয়োজন করবে সেটি আসলে আমাদের একটি প্রশ্ন। কারণ সারা বাংলা কেন্দ্র দখলের যে প্রবণতা, প্রত্যেকটি আমাদের তো আসলে শহর মানেই তো আসলে বাংলাদেশ না, শহর বাদে যেই জায়গাগুলো প্রান্তিক ভয়াবহ, প্রান্তিক পর্যায়গুলোর মধ্যে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ। এবং সেখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমরা যেটা বলবো যে বিএনপি যে পরিমাণ আধিপত্য এবং তারা যেভাবে একটা ভয়ের রাজত্ব সারা বাংলাদেশ ব্যাপী তৈরি করে রেখেছে, সেটি তো আমাদের কাছে মনে হচ্ছে যে আগামী নির্বাচনে তারা একটি কেন্দ্র দখলের একটি প্রবণতা তাদের মধ্যে প্রবলভাবে। কি বলি, আওয়ামী লীগ 22% হলে আওয়ামী লীগ তো এখনো সারা বাংলাদেশে আছে। আওয়ামী লীগকে যদি বাদ দিলাম, বিএনপি একটা দল, তারপরে সমস্ত দলকে একখানে করেন যা বাংলাদেশে দল আছে, দেখেন তো তার 10 ভাগের 1 ভাগ হয় কিনা, 4 ভাগের 1 ভাগ হয় কিনা। আমি ওটা বলছি না, আমি কিন্তু জায়েজের কথা বলছি না। যেখানে বেশি, যে ঘরে বেশি ভাই বোন থাকে ওই ঘরে কিন্তু খোটাখুটি বেশি লাগে। যে ঘরে 2টা ভাই বোন থাকে সেই ঘরে কিন্তু ওরকম লাগে না, লাগার সম্ভাবনা কম থাকে। আমি ওই জায়গাটাই বলছি যে এগুলো যে অন্তর্কন্দ তা কিন্তু বলেনি। এনসিপির মতো ছোট্ট একটা দল এখন আরো ছোট হতে হতে একদম ছোট হয়ে গেছে, যেখানে ডাকলে তারা টাকা দিলে তাদের, আপনি দেখছেন নিশ্চয়ই দুপুর পর্যন্ত, গত পরশু দিনের মিটিংটা ছাত্র দলের যেদিন হলো সেই দিনে আপনার কতটা লোক হয়েছে। সেই এনসিপির যদি ধানমন্ডি থানা থেকে যদি ছুটায় আনতে হয় তাদের সন্ত্রাসীদেরকে, ডাকাতদেরকে, তাহলে আপনি বলেন ওই জায়গায় যদি এনসিপি যদি বিএনপির থাকতো, আমার কথা না, এটা তো পত্রিকা টেলিভিশন গুলো যা দেখাইছে আমি সেটা বলছি। তুমি তাদেরকে বললো আমার সময় কথা বললো না, আমি তোমার সময় কিন্তু চুপ ছিলাম, এটাও কিন্তু একটা ম্যানার্স। সম্পর্ক এখন না, সম্পর্ক তুমি তার পারমিশন নিবা, অ্যাঙ্কারের পারমিশন নিবা। এখন এনসিপি যদি এটা করতে পারে, জামাত যদি 10টা দোকানে একসঙ্গে তালা দিতে পারে, ধরেন দোকানের জমির মালিক সেটার জন্য তো পুলিশ ছিল, থানা ছিল, সেটা পারে নাই। ব্যাংকগুলো যদি দখল করতে পারে, সেইখানে বিএনপি ছোট, কারণ বিএনপি ছোট বড় থেকে শুরু করে সব দলে আছে, এবং বিএনপি একমাত্র দল যেখানে 5-7 হাজারের উপরে বহিষ্কার করেছে, সাময়িক বহিষ্কার, চিরস্থায়ী বহিষ্কার। এইটা বিএনপি যত লোকরে বহিষ্কার করছে, অনেক দলের অতগুলো অস্তিত্বই নাই। তো সেই জায়গায় কেন্দ্র দখলের কথা বিএনপি যেখানে মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে, আপনাদের মতো সাংবাদিকরা মনে করে, এইখানে ভোট হলে বিএনপি 95% পেলে অন্য দল এই পাবে, বা 90% পেলে, সেইখানে আমি যখন মনে করব যে আমি দাঁড়াইলে জনগণ ভোট দিবে, আমার লোকজন আছে, আমি তো এমনিই পাশ করব। পাশ করতে কত ভোট লাগে? 51%। সেইখানে কেন বিএনপি দখল করবে আমারে বলেন? দখল করতো তো তখন যদি আওয়ামী লীগ থাকতো, দখলের পাল্টাপাল্টি হতো, এ ওরে ধাওয়া দিত, ও ওরে ধাওয়া দিত, তাহলে আমি আপনার কথাটা মেনে নিতে পারতাম। সেখানে 5 to 95, 10 to 90, 70 to 30, এটা কাদের পরিসংখ্যান? আমি যে কোনো পরিসংখ্যান, আমি বাস্তবের পরিসংখ্যান বলছি। আমি ফেসবুকে একজন মানুষের 50টা 100টা ফেক আইডির কথা বলছি না, আমি বলছি যেটা চালাতে পারে, এটা চালাতে পারে যারা, তাদেরই দেখবেন আপনি অনলাইনে যে আপনি যদি হিসাব করেন যে শহীদ মিনারের মিটিং আর আপনি যদি শাহবাগের মিটিং, 2টা ছাত্র দলের দেখেন, ছাত্র পোষণের, এনসিপি তো ছাত্র দল না, এনসিপি একটা গোটা দল। তো আপনি যদি মনে করেন যে বিএনপির 11টা অঙ্গ সংগঠনের একটা অঙ্গ সংগঠন ছাত্র দল, আপনি ছাত্র দলের মিটিংটা দিয়েই আপনাকে বুঝালাম, তাহলে আপনি বলেন যে যেখানে সাগরের মতো লোকজন, সাগর সমান, সেখানে খালের সঙ্গে তো যুদ্ধ করতে যাওয়ার ওইভাবে দরকার। আমরা প্রত্যাশা করবো সেই সহিংসতা হবে না। তারিকুল, একটু জানতে চাই, একটা ছোট্ট বিষয় দিয়ে আমরা অন্য বিষয় যেতে চাই একটু। আবার 1-11 নিয়ে একটু আপুর একটা বিষয় হচ্ছে অ্যাড্রেস করি। বিষয়টা হলো আপু যেটা বললেন যে তাদের দল বড়, এবং দল বড় হওয়ার কারণে সারা বাংলাদেশের মধ্যে তাদের যে ধরনের অভিযোগগুলো আসে, তাদের যে ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসবাদের যে অভিযোগগুলো আসে, এগুলো খুবই স্বাভাবিক। আমরা মনে করি যে বিএনপির এই যুক্তির কারণে, আমরা এই কারণেই আমরা চাচ্ছি যে তারা সবসময় বলছে তাদের দল অনেক বড়, এবং সেই বড় দলের মধ্যে চাঁদাবাজি হবে, সন্ত্রাসবাদ হবে, এবং এগুলো খুবই ইজিলি আমাদেরকে মেনে নিতে হবে। অর্থাৎ তাদের এই যুক্তির মাধ্যমে তারা সবসময় চাঁদাবাজিকে সুরক্ষা দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে। একটি দল 7,000 নেতা, ছোট দলের কথা হিসাব করেন, দল
আমাদের ছেলেরা কত চাঁদা নেয়? আমাদের ছেলেরা চাঁদা নেয় 100 টাকা, 500 টাকা, 10,000 টাকা, 2 লাখ টাকা। আর তাদের ছেলেরা চাঁদা নেয় বসুন্ধরার কাছ থেকে নেয় 150 কোটি টাকা, 115 কোটি টাকা বসুন্ধরার কাছ থেকে চাঁদা নেয়, উদয়ন টাওয়ার থেকে চাঁদা নেয়। আপনার এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদা নেয় না বড় বড়। না, তুমি অনেকবার ডিস্টার্ব করছো। তো তারাই তো চাঁদা নেয়। তো তাদের এই 5টা লোক হয়ে যদি 5,000 লোকের কাছ থেকে চাঁদা নেয়, তাহলে কেন বিএনপির এই টুকটাক আপনি সমস্যাগুলো ধরবেন না? এটা হলো যে চালুনি বলে শুনতে যে তোমার একটা ফুটা আছে যে 7,000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র এই গত 1 বছরে। আপনি চিন্তা করেন একটা দলের মধ্যে 7,000 নেতাকর্মী চাঁদাবাজ। আমরা কি সরকার আছে যে আমরা অ্যারেস্ট করব? আমরা রিকোয়েস্ট করেছি। চাঁদাবাজি তো এনসিপির আছে। না, চাঁদাবাজির জন্য আমাদের এনসিপির শুধু চাঁদাবাজির জন্য না, এখানে আভ্যন্তরীণ সমস্যা আছে। এখানে আমি জানতে চাচ্ছিলাম একটু কমেন্ট করে ভাই। বিষয়টা হলো আমরা এই কারণে বলতে যাচ্ছি যে তারা যেভাবে সুরক্ষা দিচ্ছেন এইসব চাঁদাবাজ, এই আমার একটা দলের মধ্যে 7,000 লোককে বহিষ্কার করা হয় শুধুমাত্র চাঁদাবাজির কারণে, সন্ত্রাসবাদের কারণে। এনসিপি 7,000 লোক দেখাক যে এনসিপি 7,000 লোক আছে। আমি সেটা বলছি টোটাল আমি অল বাংলাদেশ বলছি। ওই লোক যে ভাড়া করে টাকা দিয়ে এটা এক জিনিস না। অ্যাড্রেস করবেন যে আপনাদের সংস্কার করা প্রয়োজন। এই মাইন্ডসেট নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয়। জিওপলিটিক্স হাতে রাখলে অবশ্যই আগামী রাজনীতি আমাদের জন্য সমস্যা। কারণ তাদের তো কিছুই নাই। এরা যে জিম পারে হাসে খায় বাগদাসে, তারা হলো বাগদাস, তারা তো আর কিছু না। যুবদলকে অ্যাড করা হয়েছে, বিএনপিকে অ্যাড করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে তারা বিএনপির যত নেতাকর্মী আছে সকল নেতাকর্মীদেরকে তারা সেই শাহবাগের মধ্যে জড়ো করে তারা দেখিয়েছে যে এটা একটা ছাত্র দলের একটা সমাবেশ। আসলে না, এটা বিএনপির একটা সমাবেশ ছিল। এবং ছাত্র দলের সেই সমাবেশটা করে তারা সকাল 10টা থেকে তারা রোডঘাট ব্লক করেছে এবং সেই রোডঘাট ব্লক করে রাখার কারণে আমাদের যারা নেতাকর্মী যারা বিভিন্ন জেলা পর্যায় থেকে যারা হচ্ছে এসছে তারা সেখানে আসতে পারেনি। এবং আমরা বলবো আমাদের সমাবেশকে এনসিপি সমাবেশকে ব্যর্থ করার জন্য ছাত্র দলকে দিয়ে সেদিন সমাবেশ করেছে। আচ্ছা আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। মনস্তত্ত্ব ও তো কারো কইতে দেন না, চান্স পেলে একবার সুযোগ পেলে বলতেই থাকে। আচ্ছা, আর ডক্টর জলকর একটু জানতে চাই, আমরা দেখেছি গত 3-4 দিন আগে, গতকালই সম্ভবত সরকার একজন উপদেষ্টা বলেছিলেন যে 111-র পদধ্বনি শোনা যাচ্ছে। সেটি কি শোনা যাচ্ছে না জানাচ্ছে সেটি আমি বলতে চাই না, কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলাটা কতটা যৌক্তিক? প্রথম কথা হচ্ছে, আমি একটু আগে যে ওনারা দুইজন যেটা নিয়ে লাগলেন, আসলে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক, এদের কিন্তু কোনো দল নাই। এরা যেই দলেরই হোক তাদেরকে সেই নামে ট্রিট করতে হবে যতক্ষণ পর্যন্ত এটাকে জাস্টিফাই করা হবে। আমার দল বড়, আমি ছোট, এগুলো কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তী এটি ফ্যাসিবাদী ভাষা। কিন্তু একজন লোক যদি একটা দলের 2জন লোকও থাকে, একজনও থাকে, সে যদি বলে আগামীর বাংলাদেশে আমি কিন্তু নির্বাচিত হব, এটাকে নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে বিপ্লব পরবর্তী আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত। সুতরাং সেই জায়গা থেকে নীরবে আসলে বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে, নীরবে আসলে কিন্তু মানুষ নির্যাতনের শিকার। সেই জায়গা থেকে আমরা অবশ্যই মনে করি মানুষ কিন্তু ফেরেশতা না, তাকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আপনাকে তার দলের কমিটমেন্ট, মোরাল মোটিভেশন, তার ইডিওলজিক্যাল স্ট্যান্ড যদি না থাকে, তাহলে শুধুমাত্র আইন দিয়ে বহিষ্কার করে আপনি কিন্তু এই চাঁদাবাজি রুখতে পারবেন না। এবং এগুলো বাংলাদেশের মানুষ, আমি কত বড় আর কত ছোট, শুনেন, আপনি যদি বললেন যে ভাই আমি 1 ফোঁটা এই বিষ খাইলাম আর কি, অসুবিধা হয়নি, না, 1 ফোঁটা আমরা জানতে চাচ্ছিলাম যে ফেসবুকে এটা হবে না। 111-র ব্যাপারে যেটা বলেছেন, এই উপদেষ্টা তিনি কখন আসলে কি বলেন ওনার ব্যাপারে আমি কথা বলতে চাই না। সরকারের গুরুত্বপূর্ণ একটা দায়িত্বপদ জায়গা থেকে তিনি যেভাবে স্ট্যাটাস দেন, এটা আমি মনে করি বন্ধ হওয়া উচিত। তিনি কি ঘুম থেকে উঠে স্ট্যাটাস দেন না খোঁজখবর নিয়ে দেন, এটা আমার একটা বড় প্রশ্ন। এই জন্য আমি মনে করি এটা মানুষকে উদ্বিগ্ন করে। সরকারে যারা চেয়ারে থাকে তাদের দায়িত্ব হচ্ছে মানুষকে আশ্বস্ত করা, আর যদি কোনো প্রবলেম থাকে ইন্টারনাল নেগোশিয়েশন। এই যে স্ট্যাটাস, মানে এটি আসলে কোনো শঙ্কা আছে নাকি কোনো একটা ব্যাপার, কোনো একটা কাউকে শুনেন, ষড়যন্ত্রকারীরা বসে নাই, এটাও যেমন সত্যি কথা, কিন্তু সরকারের ওই জায়গা থেকে এই কথাটা বলা, অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কথা বলা সম্পূর্ণরূপে অনৈতিক এবং বেআইনি। বেআইনি হিসেবে তার শাস্তি হওয়া উচিত। অনুরাগ বিরাগ হতে পারে? হ্যাঁ, অনুরাগ বিরাগ কি? এই যে একটা জিনিস, জাতিকে ভয় দেখানো, এটা কি, এটা তো তার জায়গা থেকে সে করতে পারে না। চরমভাবে ভয় দেখানো। আরেকটা 111, যেটা কয়েকদিন আগে মহাসচিব বিএনপির বলেছেন, তো যেটা বিএনপির মহাসচিব বলতে পারেন, উনি সরকারেও নাই, বিরোধী দলেও নাই, কিন্তু যে সরকারে আছে, সরকারের একজন উপদেষ্টা শপথ নেওয়ার পরে এই ধরনের বাক্য, উনি প্রায়ই এই ধরনের কথা বলেন, ওনারা 2-1 জন
এবং এই জন্যই বলি যে এটা ফেসবুক সরকার বলেন, আবার কোনো সময় এক লাইন উঠিয়ে ফেলেন, আবার কোনো সময় পুরাটাই ডিলিট করে দেন। এটা যে কচি কাচার মেলা, এটাই এখান থেকেই বোঝা যায়। এটা একটা বাচ্চাই এই কাজগুলা করে, যে যারা আজকে মনে হলো না থুক্কু খেলবো না, সরকারের থেকে থুক্কু বলার কোনো সুযোগ নাই। একদমই আমরা মনে করবো সরকার এই বিষয়গুলো মাথায় নিয়ে আগামী দেশ